হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে, আমরা জানি রিসেন্টলি 5টা সিনেমা বাংলাদেশে মুক্তি পেতে চলেছে, 5টা বড় সিনেমা। আরো যদি কোনো সিনেমা মুক্তি পায় সেটা আমার জানা নেই। 5টা সিনেমা আমি জানি, যে 5টা সিনেমা বাংলাদেশে মুক্তি পেতে চলেছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 5টা সিনেমার মধ্যে, যার মধ্যে আছে দম, প্রিন্স, রাক্ষস, বনলতা এক্সপ্রেস এবং প্রেসার কুকার। এই 5টা সিনেমার মধ্যে কোন সিনেমাগুলো দর্শকের বেশি করে দেখা উচিত, কোন সিনেমাগুলো দর্শকের জন্য ভালো এবং বাংলাদেশি ইন্ডাস্ট্রির জন্য ভালো, বাংলাদেশি ইন্ডাস্ট্রিকে আগে নিয়ে যাবে, এই 5টা সিনেমার মধ্যে কোন সিনেমাগুলো, এবং কোন সিনেমাগুলো বাংলাদেশের সিনেমাকে পিছনে নিয়ে যাবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবার এই লিস্টের মধ্যে না, আমি রাক্ষসকে রাখিনি। রাক্ষসের ট্রেলার বেরিয়েছে কালকে রাতে, আমি দেখেছি। এই লিস্টের মধ্যে রাক্ষসকে রাখিনি, কারণ এরকম একটা ট্রেলার, এবং সেটার আমি রিভিউ দিইনি, কারণ আমার ট্রেলারটা রিভিউ দিতে ইচ্ছাই করেনি। অনেকে দেখলাম রিভিউ দিয়েছে, আমাদের এখানকার রিভিউয়াররা, বাট ট্রেলারটা দেখার পর রিভিউ করার যে ইচ্ছা, সেই ইচ্ছেটাই আমার চলে গেছে। এবং এই লিস্টের মধ্যে এই সিনেমাটাকে রাখা, এই কম্পিটিশনে রাখা, সেটা আমার কোথাও না ভ্যালিড বলে মনে হয়নি। আপনি ভাবুন, একটা সিনেমা যেটা হুবহু অ্যানিমেল থেকে কপি, আলফা আলফা মেল, একটা হিরো সে ডায়লগ দিচ্ছে, সেখানে বলছে ভাই প্রেগনেন্সিতে কি সেক্স করতে পারবো। একটা হিরো যাকে লাখ লাখ দর্শক দেখে, পছন্দ করে, সিয়ামের মতো হিরো, সে আজকে কি করে এরকম একটা ডায়লগ দিচ্ছে, দর্শকের কাছে কি মেসেজ যাচ্ছে, তারা কি শিখতে পারছে। এই সিনেমাগুলো বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য হার্মফুল। এই সিনেমাগুলো কোনো ইন্ডাস্ট্রিকে, খালি বাংলাদেশ ইন্ডাস্ট্রি বলে না, এরকম ধরনের সিয়ামের মতো অ্যাক্টর, এরকম ধরনের সিনেমা বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে আগে নিয়ে যায় না। অ্যানিমেল আর কেজিএফ থেকে বাংলাদেশি ইন্ডাস্ট্রিকে বেরোতে হবে, এবং তারা যে চেষ্টা করছে না সেটা কিন্তু নয়। আজকে এরকম ধরনের ট্রেলার, যার মধ্যে এরকম আলফা মেলকে দেখানো হচ্ছে, এরকম ধরনের ডায়লগ যেগুলো সত্যি ক্রিঞ্জ, যেগুলো সত্যি বাজে, এবং এগুলোকে কেউ যদি বি গ্রেড সিনেমা বলে, আমি তার সঙ্গে 100% সহমত। তাকে আমি কোনো দিক থেকে কোনো কথা ডিফেন্ড করব না, তাকে বলবো না যে না, কেন একটা ইন্ডাস্ট্রি ভালো সিনেমা বানাচ্ছে তুমি ভুলভাল কথা বলছো। এগুলো বি গ্রেড সিনেমাই, এগুলো দর্শককে কোথাও গিয়ে শিক্ষিত করে না, তার টেস্টকে বদলায় না, তার নলেজ, সিনেমার যে নলেজ সেটাকে কোথাও গিয়ে আরো ব্রডার ওয়েতে নিয়ে যায় না। এই সিনেমাগুলো কোনো ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত নয়। একদম জঘন্য একটা ট্রেলার, এবং এই ট্রেলারটা নিয়ে আমার কথা বলারও ইচ্ছা নেই। শ্যামকে যেরকম দেখতে লাগছে, শ্যাম আহমেদকে, সেটাও খুব বাজে, সেটাও খুব ক্রিঞ্জ লাগছে দেখতে, লুক অ্যান্ড ফিল ভালো না, ভিএফএক্স ভালো না, তো একটা ট্রেলারে আমি কি আর নিয়ে কথা বলবো। আর একটা, যেই সিনেমাটা হয়তো একজনের নামে বেরিয়ে যাবে ঠিকই, কিন্তু দর্শকের না, এই সিনেমাগুলো এবার দেখাটা ছাড়তে হবে। যদি তারা ছাড়ে, তাহলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি আগামী দিনে আরো বড় জায়গায় যেতে পারে। সেটা হচ্ছে প্রিন্স। আমি প্রিন্সের ট্রেলার রিভিউ করেছি, আমার ট্রেলার তো বেরোয়নি, যেটা ফার্স্ট লুক বেরিয়েছে বা টিজার বলতে পারেন, সেটাও আমার ভালো লাগেনি। শুরু হয়েছিল ভালোভাবে, লোকনাথ দার মতো অ্যাক্টর আছে, দিব্যেন্দু দার মতো অ্যাক্টর আছে, শাকিব খান ঢুকলো, আমি বলেছিলাম যে টিজারটাকে পুরো মাটিতে মিশিয়ে দিয়ে চলে গেল, ভালো লাগছে না দেখতে, মানে টিজারটা। তারপরে সেই ওল্ড ভাইব, সেই কেজিএফ এর ভাইব, সেই বন্দুক নিয়ে মারছে, এর মধ্যে নতুনত্ব কি আছে, নতুন ট্রাই কি আছে, যেগুলো দর্শক দেখেনি এর আগে, যেগুলো একটা সুপারস্টার তার দর্শককে গিভ অ্যাওয়ে করতে পারে, যে ভাই আমি সুপারস্টার, একটা ইন্ডাস্ট্রিকে আমি রিপ্রেজেন্ট করি, আমি আমার দর্শককে আরো বেটার কিছু দেওয়ার চেষ্টা করব। সেই জিনিসটা আমি শাকিব খানের এই সিনেমার মধ্যে দেখতে পেলাম না। জাস্ট সেম টেমপ্লেট, সেম লুক, সেম জিনিসপত্র, ওই দাড়ি লাল করে দাও, চুল আরো বড় করে দাও, নাহলে চুল ছোট করে দাও, এই সেম জিনিসপত্র দেখানো হচ্ছে। তো আমি নতুন কিছু আর দেখতে পেলাম না, এবং আমি এই লিস্টে এই সিনেমাটাকে সব থেকে নিচে রাখবো। এই সিনেমাগুলো, এই রাক্ষসের মতো সিনেমা বা প্রিন্সের মতো সিনেমা, এগুলো আপনারা দেখা ছাড়ুন। দেখুন, আপনাদের ইন্ডাস্ট্রিতে আরো বেটার সিনেমা হবে। এবং কেন আমি এই কথাটা বলছি, কারণ আমি আজকে চেষ্টাটা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু চেষ্টা করছে। আজকে যখন শাকিব খানের মুভি নিয়ে কথা হচ্ছে, তখন চলুন নেক্সট যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের প্রেসার কুকার। রায়হান রাফি, যে আগে এই দুটো প্রিভিয়াস সিনেমাতে শাকিব খানকে নিয়েছিল, তুফান এবং তাণ্ডব, এবং যে সিনেমা দুটো আমার একদম ভালো লাগেনি। রায়হান রাফিকে আমার খুব ভালো লাগে, তার আমি দেখেছি, সুরঙ্গ আমি দেখেছি, সেই সুরঙ্গ আমার খুব ভালো লেগেছে। পরাণ আমি দেখেছি, পরাণ আমার খুব পছন্দের সিনেমা। তার একটা ক্লাস আছে, তার একটা ভিশন আছে, কিন্তু আমার মনে হয়েছে এর আগের যে সিনেমাগুলো, তাণ্ডব এবং তুফান, সেখানে না বড় স্টারের চাপে কোথাও রায়হান রাফির যে ক্লাসটা বা তার যে স্কিলটা, যে গল্পটা তিনি বলতে চাইছে, যে ভাবে বলতে চাইছে, সেই প্রেশারটা কোথাও না তাকে দমিয়ে দিয়েছে। এবং তিনি শাকিব খানের ফ্যান ক্যাটার করতে বেশি চেয়েছেন তার নিজের ক্রাফটের থেকে। কিন্তু এইবার এই যে
প্রেসার কুকার এর যে টিজারটা বেরিয়েছে সেটা কিন্তু বেশ ভালো। সেটা আবার রায়হান রাফির ছাপ দেখা যাচ্ছে, তার যে ক্লাস, তার যে ক্রাফট, সেই জিনিসগুলোকে আবার আমরা দেখতে পেতে পারি। হয়তো বাংলাদেশি দর্শক আবার সেই স্বাদটা নিতে পারে, কারণ রায়হান রাফির নিজস্ব একটা ভিশন আছে সিনেমা বলার। সেটা আপনি পরাণ বা আপনি সুরঙ্গ দেখলে বুঝতে পারবেন। তুফান বা তাণ্ডব তার মানে কমফর্ট জোনের সিনেমা নয়। শাকিব খানের মতো বড় স্টারকে নিয়ে বানিয়েছে এবং তারপরে সেই সিনেমাগুলো এখানে চলেও নি সেভাবে। ওইখানে হয়তো বিশাল বড় বক্স অফিস জেনারেট করেছে এবং আমাদের এখানে মানে আপনাদের ওখানে মানে শাকিব খানের প্রিন্সও সেটা জেনারেট করবে। কিন্তু তাই বলে সিনেমাগুলো কোনো দিক দিয়ে ভালো সিনেমা হয়ে যায় না। বক্স অফিস আর ভালো সিনেমায় দুটো জিনিসের মধ্যে না পার্থক্য আছে। আপনি টিজারটা দেখুন, একটা মাসাজ পার্লার, সেই মাসাজ পার্লারে যারা মাসাজ করছে তারা ক্রাইম ওয়ার্ল্ডের সঙ্গেও যুক্ত, অথবা তাদেরকে যুক্ত হতে হচ্ছে কোনো একটা কারণে। সেই জিনিসটা, সেই গল্পটা মানুষকে হাইপ জাগাতে পারছে যে মাসাজ পার্লারে কি হয়, এর যে ডায়লগ, সেখানে যে ডার্ক কমেডি, স্যার মাসাজটা বাড়াচ্ছি, মানে মাসাজের লেভেলটা বাড়াচ্ছি, প্রেশারটা বাড়াচ্ছি, স্যার প্রেশারটা আরো বাড়াচ্ছি, আপনার ভালো লাগছে তো বলে যাবেন কি রকম লাগলো। এই যে ডায়লগ গুলো নামটাকেও জাস্টিফাই করছে প্রেশার কুকার, এবং তার সঙ্গে সঙ্গে এই যে টিজারটাকেও জাস্টিফাই করছে যে আমরা আসছি প্রেশার বাড়াতে। সেই জিনিসটা, তার সঙ্গে লাইটের কাজ, একটা মাসাজ পার্লার, সেখানে লাল লাইট, সেখানে একটা ক্রাইমের যে ছোঁয়া, সেই জিনিসগুলো যেভাবে দেখানো হচ্ছে, বিজিএম এর সঙ্গে যেভাবে কাট করা হয়েছে টিজারটাকে, গল্প রিভিল একদম করছে না। এখানে ভালো ভালো পারফর্মারদের আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে ভালোভাবে ইউজ হতে দেখতে পাচ্ছি। এখানে মেকারের কাছে কোনো এক্সট্রা বার্ডেন নেই যে আমাকে সুপারস্টারের ফ্যান ক্যাটার করতে হবে। সেই বার্ডেনটা রায়হান রাফির মধ্যে এই টিজারটার মধ্যে অন্তত ভিজিবল নয়। তো আমি চাইবো রায়হান রাফি সিনেমাটা দিয়ে কামব্যাক করুক, তার যে ক্রাফট সেখানে আরো ভালো করে মন দিক, এবং তার ক্রাফট আছে, সে ভালো সিনেমা বানাতে পারে। তাই তার প্রতি এক্সপেকটেশন রেখেছিলাম, বাট তারপরে কোথাও গিয়ে সেই এক্সপেকটেশন মরে গেছিল, আবার এটা দিয়ে এক্সপেকটেশন বাড়ছে। এবং আমি এই প্রেসার কুকার সিনেমাটা দেখতে চাই, জানি না কিভাবে দেখবো, আমাদের এখানে তো রিলিজ করবে না, তো কিভাবে দেখবো? আপনারা যারা বাংলাদেশি দর্শক আছেন আমাকে যদি হেল্প করেন একটু, তাহলে এই সিনেমাগুলো দেখতে পারবো আর কি। প্রেসার কুকার দেখার আমার খুব ইচ্ছা আছে। তো রায়হান রাফির আমি ফ্যান, তার সিনেমার, তার ক্রাফটের ফ্যান। এই টিজারটা ভালো হয়েছে, এডিট থেকে শুরু করে, লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে, লাইটের কাজ, বিজিএম এর কাজ, অ্যাক্টরদেরকে প্রপারলি ইউজ করা, নিজের ওপর মানে বার্ডেনটা ছেড়ে দেওয়া, নিজে প্রপারলি একটা কাজ করা, সেটা দেখলে বোঝা যায়, এটা দেখে বোঝা যাচ্ছে। এইবার যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কিছুক্ষণ, সেটার উপরে বেস করে এই সিনেমাটা হতে চলেছে। এবং হুমায়ুন আহমেদের লেখা গল্প, সেখানে গল্প নিয়ে তো সন্দেহ রাখার জায়গা নেই। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, দুজন লেজেন্ডকে আমরা এক স্ক্রিনে দেখতে পাচ্ছি স্ক্রিন শেয়ার করতে, এবং তাদের মধ্যে যে ডার্ক কমেডিটা ওয়ার্ক করছে, সেটা আপনাকে ওই কমেডির এলিমেন্টটা দেয়। এমন ডার্ক কমেডি না এমন একটা জিনিস যেটা অনেক লোকে বুঝতে পারে, যারা বুঝতে পারে তাদের জন্য খুব ভালো ওয়ার্ক করে, আবার অনেক অনেক লোকে বুঝতে পারে না। কিন্তু এই সিনেমার মধ্যে না ডার্ক কমেডি এবং সিচুয়েশনাল কমেডি দুটোর একটা ব্যালেন্স করা হয়েছে। তার এমনও টাফ কোনো ডার্ক কমেডি সিনেমাতে রাখেনি, মানে অন্তত ট্রেলার দেখে যেটা আমার মনে হয়েছে, এমনও কোনো টাফ জিনিস রাখেনি যেটা নর্মাল মানুষ কানেক্ট করতে পারবে না বা রিলেট করতে পারবে না। আপনি এখানে ডার্ক কমেডি গুলো দেখুন, যে যেখানে বলা হচ্ছে আয়ুব বাচ্চু যেখানে মানে সোলো গিটার বাজায়, সেখানে কেউ গানের অপেক্ষা করে না। এটা বাংলাদেশের মানুষ কানেক্ট করতে পারবে, তাদের জন্য লেখা ডায়লগ। লাস্টে চঞ্চল চৌধুরীকে বলছে মোশাররফ করিম তুই গু খা, ওই ওই জায়গাটা তো হিলেরিয়াস ভাই। এবং যেভাবে মোশাররফ করিম ডায়লগ ডেলিভারি করছে, কাটে মানে পুরো ডায়লগটা শেষ হওয়ার পর সিগারেটটা চাট করে মুখে ধরাচ্ছে, ক্রাফট বুঝতে পারবেন মানুষটার। চঞ্চল চৌধুরীকে মানে ট্রেলারে অন্তত ওভারশ্যাডো করছে, কিন্তু আমার মনে হয় না যে চঞ্চল চৌধুরীকে এভাবে তারা জায়গাটা দেবে। আমার মনে হয় দুজনের সমান রোল থাকবে এবং তাদের টাসেলটা দেখতে মজা লাগবে, কারণ এই ট্রেলারের মধ্যে অন্তত মোশাররফ করিমকে জায়গা বেশি দেওয়া হয়েছে, চঞ্চল চৌধুরীর ডায়লগ নেই বললেই চলে। তো সেখানে সেই জিনিসটাকে যেভাবে রাখা হয়েছে এবং যেভাবে সেটাকে বলা হচ্ছে, ডার্ক কমেডিটার ইউজ করা হচ্ছে, সেখানে যে এরাটা, সেই এরাটার ফিলটা দেয়, সেই জিনিসটা ভালো। সব পারফর্মাররা এক জায়গায় এসে পারফর্ম করছে, তার একটা টিম হয়ে পারফর্ম করছে, সেটা বোঝা যাচ্ছে। এত ভালো একটা গল্প, উপন্যাস থেকে নেওয়া, প্রবন্ধ থেকে নেওয়া, সেই জিনিসটা আপনার হাইপটা জাগাতে পারে। এবং এরকম ধরনের কাস্টিং, এরকম ধরনের লুক অ্যান্ড ফিল, বিজিএম এর সঙ্গে যেভাবে ট্রেলারটাকে কাটা হয়েছে, সেটা অসাধারণ লাগে। গল্প রিভিল করছে না, যারা পড়েছে তারা তো জানবে, বাট যারা পড়েনি তাদের পক্ষে এই ট্রেলার দেখে গল্পটা জাজ করা খুব মুশকিল। মেকার এটা ভাবেনি যে গল্পটা তো খুব পপুলার গল্প, চলো আমি সবই বলে দিই। না, গল্পটা অনেকের পড়া নাই হতে পারে, আমি কেন ভেবে নেব? তো আমি আমার ট্রেলারের মতোই কাটবো। ট্রেলারের কাজ হিন্ট দেওয়া, গল্প বলা নয়। তো এখানে ট্রেলার এডিটটা সেই জিনিসটা দেয় আপনাকে, সেই হাই মোমেন্ট গুলো প্রোভাইড করে,
এখানে মজাগুলো, এখানে মজার মধ্যে যে দুঃখ লুকিয়ে আছে, সেই দুঃখগুলো কি করে সমাজের সব স্তরের মানুষ একটা ট্রেনে একটা রাতে এক জায়গায় চলে আসছে, সেই গল্পটা যেভাবে বলার চেষ্টা করা হয়েছে সেটা ভালো লাগছে দেখে। ট্রেলারটা অসাধারণ কাট করা হয়েছে, কাস্টিং ভালো। এই রকম ধরনের সিনেমা বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে বানানো উচিত, যেইগুলো ইন্ডাস্ট্রিকে এগোচ্ছে। এবং এই পুরো লিস্টে যে সিনেমাটা বা যে সিনেমার ফার্স্ট লুকটা আমাকে অবাক করে দিয়েছে, মানে আমার দেখে কোথাও গিয়ে মনেই হচ্ছিল না যে এটা বাংলাদেশি সিনেমার কোনো টিজার বা কোনো ফার্স্ট লুক দেখছি আমি। আমার বারবার মনে হচ্ছিল যে এটা কোনো ইন্টারন্যাশনাল কন্টেন্ট, এটা বাইরের কোনো কন্টেন্ট দেখছি আমি। সেটা হচ্ছে দম। আফরান নিশো আমার খুব পছন্দের অ্যাক্টর, মানে আমি কি বলবো, আফরান, আই জাস্ট লাভ হিম। ওই মানুষটা যখন একটা অ্যাক্টিং করে তখন অ্যাক্টিং এ না কোনো সন্দেহ রাখতে নেই। এবং আমি মানে আপনি মিলিয়ে নেবেন, আমি বলে রাখছি আপনাদেরকে। এটা আমি এখনো তো সিনেমাটা দেখিনি, এবং এই সিনেমাটা কবে দেখতে পাবো জানিও না, হয়তো চরকিতেই আমাকে দেখতে হবে এই সিনেমাটা, এখানে তো রিলিজ করবে না। আমি বলে রাখছি, আপনারা মিলিয়ে নেবেন, এটা আফরান নিশোর ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স হবে, ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স। আপনি জাস্ট মিলিয়ে নেবেন। বাংলাদেশি দর্শকরা আমাকে কমেন্ট করে জানাবেন এই মুভিটা দেখার পর যে এটা তার ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স কিনা। ভাই কি লাগছে তার পারফরমেন্স, এবং তার পারফরমেন্সের সব থেকে ভালো জিনিস আমার কি লাগে জানেন, তার যে অনেস্টি। পারফরমেন্সে অনেস্টিটা তার থাকে। আর পাঁচটা মেগাস্টারের মতো নয় যে মেগাস্টার হয়ে গেছে, বন্দুক নিয়ে দাম 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 করে গুলি মারছে, তাতেই লোক আসছে নাচানাচি করছে দেখছে। খাটে মানুষটা, প্রপারলি খাটে, সেটা বোঝা যায় দেখে। এখানে একটা শট আছে, আমি সেই শটটা 6-7বার দেখেছি একটা ফার্স্ট লুকে। আমার মনে পড়ে না, আমি এতদিন ধরে রিভিউ করছি, আমি কোনো শট এতবার করে দেখেছি। চঞ্চল চৌধুরীর মুখটা রিভিল করলো ফার্স্ট লুকে, সেখান থেকে পাহাড় থেকে দুজন পড়ছে, জলের একটা শট, জলে ঢুকে যাওয়ার একটা শট, এবং তারপরে পায়রা এসে বসছে। এই যে তিনটে শট, পাহাড় থেকে পড়ছে, জলের মধ্যে পড়ছে এবং পায়রা এসে বসছে, এই তিনটে শটকে যেভাবে এক জায়গায় এনেছে, হ্যাটস অফ। ওই শটটা এত ভালো, ক্যামেরা অ্যাঙ্গেল এত প্রপার, আমার মনে হচ্ছে এই শটটা নিল কি করে। আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল লেভেলের কাজ হচ্ছে দম। এবং আমি সিরিয়াসলি বলছি, এই 5টা সিনেমার মধ্যে আমি সব থেকে যদি বেশি ইন্টারেস্ট ফিল করি কোনো সিনেমা নিয়ে, বা আমি দেখতে চাই কোনো সিনেমা, সিরিয়াসলি ভেতর থেকে দেখতে চাই, সেটা হচ্ছে দম। আমি দম সিনেমাটা দেখতে চাই। আমি আমি চাই এটা এখানে রিলিজ করুক, কারণ এই সিনেমাটা সামথিং এলস। এর লুক অ্যান্ড ফিল আপনি দেখুন, এর যেভাবে লাস্টের ডায়লগটা আসছে, পুরো ফার্স্ট লুকে কোনো ডায়লগ নেই, তার জার্নিটা দেখাচ্ছে, তার সার্ভাইভটা দেখাচ্ছে, সেই মানুষটা সার্ভাইভটা দেখাচ্ছে। সেখানে যে পেনটা লুকিয়ে আছে, পারফর্মারের অ্যাক্টিংটা দেখুন, তার মুখে সেই পেনটা দেখা যাচ্ছে। এডিট দেখুন, যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেল, আমি বললাম একটা ক্যামেরা শট নিয়ে, সেই ক্যামেরা শটটা দুর্দান্ত ভাবে নেওয়া, বিদেশের মতো লুক অ্যান্ড ফিল লাগছে, যে ভাই মানে বাইরের আমি কোনো কন্টেন্ট দেখছি। আউটস্ট্যান্ডিং। এই দমের ফার্স্ট লুক আমাকে জাস্ট ছিটকে দিয়েছে, আমি বলতে পারবো না আমার কত ভালো লেগেছে, অ্যামেজিং। তাই আমি এই ভিডিওর মাধ্যমে জাস্ট বাংলাদেশি দর্শকদের একটা কথাই বলতে চাই, আপনারা দেখবেন 5টা সিনেমা আমি জানি, তার মধ্যে কোন সিনেমাটা আপনারা সব থেকে বেশি দেখবেন সেটাও আমি জানি, কিন্তু এবার ভালো সিনেমাগুলোকে সুযোগ দিন। এটা আমি এখানের মেকারদেরকেও বারবার বলি, যে এখানে যখন বড় কোনো স্টারের সিনেমা আসে, সেগুলো সব হল নিয়ে নেয়, সেগুলো হয়তো রদ্দি মার্কা সিনেমা, সেগুলোর মধ্যে কোনো রকম কোনো ভালো জিনিস থাকে না। এই সে সেম রিপিটেটিভ জিনিস, না ফ্যামিলি ড্রামা, না ওই অ্যাকশন করছে, সেই অ্যাকশনের মধ্যে কোনো নতুনত্ব নেই, স্টোরির মধ্যে নতুনত্ব নেই, কিন্তু তারা বড় বড় হল পাচ্ছে, মানে বড় বড় শো টাইম পাচ্ছে, প্রাইম শো টাইম গুলো পাচ্ছে। কিন্তু যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট ভালো বানাচ্ছে, যারা অ্যাকচুয়ালি ভালো কিছু করার চেষ্টা করছে, একাডেমি অফ ফাইন আর্টস এর মতো সিনেমা, রাশের মতো সিনেমা, যারা প্রপারলি সিনেমাকে সিনেমার মতো করে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারছে, তারা প্রথম দিকে হল পায় না, ব্যান করে দেওয়া হয়, তাদেরকে লড়তে হয় হলে একটা সিট পাওয়ার জন্য বা একটা শো পাওয়ার জন্য, তাদেরকে রীতিমতো লড়তে হয়। এবং আমি জানি সেই সেম সিনারি ওখানেও হয়। তাই আমি বলছি যে এই ভালো সিনেমাগুলোকে সুযোগ দিন। দমের মতো সিনেমা, প্রেসার কুকারের মতো সিনেমা, বা বনলতা এক্সপ্রেসের মতো সিনেমা, এই সিনেমাগুলোর সুযোগ পাওয়াটা খুব জরুরি। তাহলে মানুষের টেস্ট ইভলভ করবে, তাহলে এই যে মেগাস্টার সুপারস্টার, তারাও বুঝতে পারবে যে না, আমাদের এখন আর এই সিনেমাগুলো বানালে চলবে না, আমাদেরকে অন্য ধরনের সিনেমা বানাতে হবে, কন্টেন্ট ওয়াইজ সিনেমা বানাতে হবে, কন্টেন্ট হেভি সিনেমা বানাতে হবে, যেখানে আমি আমার স্টারডামটাকে ভুলে যাব, কন্টেন্টটা হবে মেন স্টার বা মেন হিরো, আমি সেখানে জাস্ট আমার রোলটাকে প্লে করব। তাহলে দেখবেন আরো বেটার সিনেমা হচ্ছে। এখানে 5টা সিনেমার মধ্যে 3টে সিনেমা ভালো বেরোচ্ছে, 2টো সিনেমা আমার ভালো লাগেনি, সেটা আমি ওপেনলি বললাম, আপনারা গালাগালি চাইলে দিতেই পারেন। তো তারপরে দেখবেন অন্য সময় 5টা সিনেমা বেরোলে সেখানে 5টাই ভালো কন্টেন্ট বেরোচ্ছে, এবং সেটাই তো যে কোনো ইন্ডাস্ট্রি চায়,
যে সেখানে যাতে আরো বেশি বেশি করে ভালো সিনেমা আসুক, যেখানে জিনিসগুলো দেখতে ইন্টারন্যাশনাল লুক অ্যান্ড ফিলের মতো লাগবে, যেখানে জিনিসটা ইন্টেন্সিটিটা এত ভালো থাকবে, যেখানে সেখানকার সাহিত্য থেকে গল্প নিয়ে গল্প তৈরি হবে। তো আপনারা এই সিনেমাগুলোকে সুযোগ দিন। আর বাকি ওই যে রাক্ষসের মতো সিনেমা, সেগুলোকে যদি আপনারা জায়গা দেন, বা প্রিন্সের মতো সিনেমা, তাহলে আপনাদেরকে ওই কেজিএফ আর অ্যানিমেল এখনো 5 বছর দেখে যেতে হবে। তাহলে ভালো ভালো সিনেমা তারা আর বানাবে না। তারা দেখবে ভাই তুফান আর তাণ্ডবী যখন চলছে, তখন আমি প্রেসার কুকারের মতো সিনেমা কেন বানাবো, এক্সপেরিমেন্টাল সিনেমা কেন বানাবো? বড় স্টার হিট দিচ্ছে, বড় স্টারকে নিয়ে যাতা বানাও, পয়সা আসা নিয়ে কথা ভাই, পয়সা আসছে। আলটিমেটলি দেখবেন একটা টাইমের পর ইন্ডাস্ট্রিতে আর ভালো কাজ হচ্ছে না। তাই ভালো কাজ যখন তারা করছে, চেষ্টা করছে, সেগুলোকে সাপোর্ট করুন। এবং এই 5টা সিনেমার জন্য বেস্ট অফ লাক। আপনারা যান, দেখুন, এবং দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন কোনটা কার ভালো লাগলো। আর আমি এখানে কবে কোনটা দেখতে পাবো জানি না, যদি কোনোটা দেখতে পাই আমি অবশ্যই সেটা রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। এই ছিল ভিডিও। আমার বক্তব্যের সঙ্গে কারা কারা একমত, কারা কারা একমত নন, কমেন্ট করে জানাতে পারেন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।